আসসালামু আলাইকুম। দ্য টাইমস অফ ঢাকার একেবারে ভিন্ন রকম একটা আয়োজন, যেটা আমরা প্রতিদিনই কার্যক্রম সচল রাখি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে, সম্প্রতি আপনারা দেখেছেন যে জনাব তারেক রহমান এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বিএনপি তাদের ৩১ দফা প্রণয়ন করেছে। তো এই ৩১ দফার ভেতর কি আছে, বা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই ৩১ দফা কিভাবে কাজ করবে, বা তারেক রহমানের যে ৩১ দফা, যেটি আমরা জেনে আসছি শুনে আসছি যে তার এক প্রকার ব্রেন চাইল্ড, তো সেই ব্রেন চাইল্ড বাংলাদেশের আগামীর বাংলাদেশ বিনির্মাণে কতটা কাজ করবে, বা আসলে কি কাজ করবে কিনা, সেই নিয়ে আমরা আমাদের এক গণমাধ্যম কর্মী, আমাদের সবার প্রিয় নিবিড় ভাই আছেন, তো তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। নিবিড় ভাই, একবারে শুরুতে যদি বলি যে ৩১ দফাটাকে আপনি কিভাবে দেখছেন, যদি একটু বলতেন। আচ্ছা, আজকের টপিকটা কি যেন, কি বললেন? ৩১ দফা, তারেক রহমানের ৩১ দফা। 31 দফা এবং তারেক রহমানের ৩১ দফা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা কোন দিকে যাচ্ছে, বা এই ৩১ দফা কতটুকু কার্যকর হবে। আচ্ছা, ধন্যবাদ মুস্তাফিজ ভাই আপনাকে। আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছেন, কিংবা এই 31 দফা আসলে আহ, যিনি প্রণয়ন করেছেন, তো উনি আহ, এতটা মেধাবী এবং এতটা প্রজ্ঞাবান, এতটা জনপ্রিয় একজন মানুষকে নিয়ে কথা বলতে হচ্ছে। তো এই জন্য শুরুতেই আসলে আহ, বলে নিচ্ছি যে আসলে তার প্রতি সম্মান রেখেই বলছি যে যে মানুষটিকে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, তাকে নিয়ে কথা বলার স্পর্ধা আমাদের করা উচিত কি উচিত বলবো না, কিন্তু যেহেতু উনি বলেন যে দেশের প্রতিটি মানুষ যেন গঠনমূলক সমালোচনা করে, তো সেক্ষেত্রে হয়তো সাহস করে আমরা কিছু বলতে পারি। অবশ্যই অবশ্যই বলতে পারি, এবং উনিও এটা একসেপ্ট করেন। তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে তারেক রহমানের যে আগমনের বিষয়টা আপনি বললেন, আসলে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের ম্যাস পিপলের সাথে মেশার একটা সুযোগ হয়ে থাকে। তো আমরা বিগত 20 বছর ধরে দেখছি আসলে, বিগত 20 বছর ধরে, বিশেষ করে যখন 111 গভর্নমেন্ট ছিল, যখন মিস্টার তারেক রহমান বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলেন, তো ওনার যে জনপ্রিয়তাটা, আর নাওয়াডেইজ ওনার জনপ্রিয়তার যতটুকু ইনকারেজ করেছে, যদিও মাঝখানে 16 বছর ওনাকে কোনো কাভারেজ দেওয়া হয়নি, এবং অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। কারণ আমরা প্রায়শই বলে থাকি যে একটা মানুষকে যদি আপনি কম্পিটিটর ভাবেন, তাকে যদি আপনার কম্পিটিশন থেকে দূরে ঠেলে দিতে হয়, তাহলে হয়তো তাকে আপনার কিল করতে হবে, না হলে হয়তো তাকে বদনাম করতে হবে, তাকে নিয়ে মিথ্যে রটনা রটাতে হবে, তার ইমেজ নষ্ট করে দিতে হবে। তো তারেক রহমান সাহেব যেহেতু দেশে ছিলেন না, তাকে হয়তো কোনোভাবে তার প্রাণহানি সম্ভব হয়নি, যারা করতে চাচ্ছে সম্ভব হয়নি। কিন্তু তাকে নিয়ে বিগত সময়গুলোতে অনেক অনেক প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বলি যে তারেক রহমান যখন দেশে আসবেন, আসলে ব্যাপারটা চিন্তাতীত। আমরা যদি আজকের প্রসঙ্গটাতে যাই, যে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, এবং সেখানে কয়েকটা বিষয় আমরা দেখেছি যে সংস্কার করা, এবং সেখানে আমরা দেখেছি যে তারেক রহমানের যে কটু বাক্য যে সহ্য করার একটা ক্ষমতা, এটা কিন্তু অসাধারণ একটা বিষয়। আমরা সম্প্রতি দেখেছি যে তিনি কয়েকজন কার্টুনিস্টকে অ্যাপ্রিসিয়েট করতে, তারা বলেছেন যে তারা তারেক রহমানকে নিয়ে কার্টুন এঁকেছেন, কিন্তু তারেক রহমান এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এই যে তার সংস্কারের ভিতরে কিন্তু তারুণ্যের একটা ছোঁয়া পাওয়া যায়। আমি একটু আগেই পড়েছি ৩১ দফা, এর আগেও জেনেছি কিন্তু পড়ার সৌভাগ্য হয়নি। তো এই যে একটা তারুণ্যের সাথে মিশে যাওয়া, আপনি নিজেও তারুণ্যের এক শক্তি, আপনি কি বলবেন? না, শুরুতেই আমরা ভাবছি যে তারেক রহমান যেদিন দেশে ফিরবেন, যেদিন বিমানবন্দরে আসবেন, সেদিন বাংলাদেশের অবস্থাটা যেন কি হয়। রাইট। তো এটা ভাবতেই গায়ে একরকম শিহরণ দিয়ে ওঠে যে এই তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ভালো হবে উনি যদি বিনা নোটিশে আসে, মানে না বলে আসলেই ভালো হবে। না বলে আসলেই ভালো হবে আসলে।
ট্রাফিক সামলানো যাবে না আসলে। এমনই হয়তো হবে, কারণ তিনি তো আসলে উনার যে জনপ্রিয়তা কোন পৃথিবীর কোন মানুষের কিংবা কোন নেতার আহ ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দদের যখন স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, আমার মনে হয় যে তার স্বদেশ প্রত্যাবর্তন হবে, একটা ইতিহাস হবে। ইতিহাসের থেকেও বেশি কিছু যদি থাকে সেটা হতে পারে। না, এমনটি এমনটি আমরা জেনেছি যে গণমাধ্যম কর্মীরা বা বিভিন্ন ভাবে আমরা বিএনপির নেতা কর্মীরাও কিন্তু এরকম প্রায় সময় বলে থাকে যে তারেক রহমান যদি আসে, বিমানবন্দর থেকে শুরু করে একেবারে নয়াপল্টন এবং গুলশান প্রত্যেকটা রাস্তা ব্লক হয়ে যাওয়ার একটা। আসলে তারেক রহমানের যে বিএনপি নেতা কর্মীরা কি বললো না বললো এতে আসে জানা, তারেক রহমান বিএনপির কেউ না তো। তাহলে কে? তারেক রহমান এখন বিএনপির কোন অ্যাসেট না। আপনি কি উনাকে গ্লোবাল একটা ছায়া দিতে চাচ্ছেন এরকম? যেমন ওই আপনারা দেখেছেন বিগত সরকারগুলো, জি, যেমন তাদের জাতীয় নেতা, আমাদের দেশের যে জাতীয় নেতাদের ছিল, জাতীয় নেতারা ছিল যারা মহান স্বাধীনতা ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মানে তাদের করেছে কি, তাদের নিজের করে নিয়েছে, তাদের নিজের করে নিয়ে ব্যবসা করেছে, তাদের নাম নিয়ে ব্যবসা করেছে, তাদের নাম নিয়ে এতটাই বিজনেস করেছে যে শেষ পর্যন্ত তাদের পতনের সময় সেই জাতীয় নেতাদের অসম্মান করা হয়েছে এবং তাদের সম্মান হানির জন্য তাদের নিয়ে অতিমাত্রায় যে ব্যবসা হয়েছে, তাদের নামকে বিক্রি করে, এই চেতনাকে বিক্রি করে বিগত সরকার যা করেছে তারই ফলশ্রুতিতে এই জাতীয় নেতাদের এই অসম্মানমূলক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটেছে আসলে। কিন্তু তারেক রহমানের যে বিষয়টা আমরা আসতে যাচ্ছি, যে বিষয়টা বলতে যাচ্ছি, যে আসলে উনি বিএনপি প্রোডাক্ট না, উনি আওয়ামী লীগের প্রোডাক্ট না, উনি উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। ঠিক আছে, এটা ঠিক আছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সন্তান। জি, উনি তিনবারের প্রধানমন্ত্রী, দুবারের বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি কারোর সাথে আপোষ করেননি কখনো, সে বেগম জিয়ার সন্তান উনি। পাশাপাশি উনার যে রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, উনি খুব ছোট বয়স থেকেই মেঠো পথে হেঁটে চলেছেন। ওনার যে জনসংযোগের বিষয়গুলো ছিল, উনি ধান খেতে নেমে পড়তেন উইদাউট প্রোটোকল, ওনার বাবার মতো। মানে বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। বাবার পদাঙ্ক অনুসরণ তো অবশ্যই সন্তানরা করে, কিন্তু উনি আসলে ডিফারেন্ট। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান আসলে, বিএনপি নেতা কর্মীরা বলছে যে জায়গা দেওয়া যাবে না, কিংবা ওই তারেক রহমান রাস্তা ব্লক হয়ে যাবে। তো আসলে এটা, হ্যাঁ, যেহেতু সে তাদের দলীয় প্রধান, তাকে নিয়ে হয়তো তাদের অবজারভেশন, কিন্তু আমরা পাশাপাশি এইটাও চাবো বিএনপি যেন জনাব তারেক রহমানকে তাদের নিজস্ব সম্পত্তি না বানায় ফেলে। বিএনপি যেন অদূর ভবিষ্যতে তারেক রহমানকে তাদের নিজস্ব দলীয় নেতা, বাইরে অন্য কিছু হতে দেবে না, এমন কোন সিচুয়েশন মেক না করে। তারেক রহমান বাংলাদেশের নেতা। ভাই, আমরা তারেক রহমান এখন বাংলাদেশের নেতা, তারেক রহমান এখন জাতীয় নেতা, উনি বাংলাদেশের আপামর জনগণের নেতা। এখন নেতৃত্ব শূন্য বাংলাদেশের, অভিভাবক শূন্য বাংলাদেশের একমাত্র বিকন, একমাত্র বাতিঘর হচ্ছে জনাব তারেক রহমান। তো তারেক রহমানকে যদি বিএনপি নিজের নেতা বলে অন্য কারোর নেতা হতে দিবে না, কিংবা দেশবাসীর হতে দিবে না, এমন যদি করে, তাহলে বিএনপি সবচেয়ে বড় ভুল করবে। এই যে 31 দফা দিল, এর ভিতর আমি দেখলাম আপনি একটু আগে পড়লেন, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। আপনার কাছে 31 দফা তো একদিন দুদিনে দেয়নি। হ্যাঁ, 31 দফা একদিন দুদিনে দেয়নি। দেখেন তো 31 দফার এই বইটা আছে আমার কাছে, 31 দফার একটা দফা নিজের দলকে নিয়ে দিয়েছে কিনা, মানে প্রত্যেকটা দফায় বিএনপি নিয়ে দিয়ে বিএনপি বেনিফিশিয়ারি হবে এমন কিছু আছে কিনা আপনারা পড়ে দেখবেন। 31 দফা অলমোস্ট আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীদের মাধ্যমে বাংলাদেশের সবার কাছে পৌঁছে গেছে এবং গণমাধ্যমের মাধ্যমে পৌঁছে গেছে। কিন্তু এই 31 দফায় তারেক রহমান সাহেবের যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, সে রাষ্ট্র কাঠামো নিয়ে বলেছে, একটাবার বলে নাই তার দলীয় কাঠামো নিয়ে। তো এই তারেক রহমানকে বিএনপি কেন নিজের করে রাখবে যে আমাদের দলীয় নেতা? না, তারেক রহমান পুরো রাষ্ট্র নেতা।
তার কারণ যদিও নিজে অপছন্দ করেন যে তাকে রাষ্ট্রনায়ক যেন না বলা হয়। আমরা দেখেছি যে তিনি তার যে 60তম জন্মবার্ষিকী সেটাও কিন্তু উদযাপন করেননি, এবং এই যে জনগণের সাথে মিশে যাওয়া, একেবারে রক্তে মাংসে পিণ্ডে মিশে যাওয়া শহীদ জিয়ার সন্তান, যিনি চাইলে কিন্তু অনেক কিছু সহজে পেয়ে যেতেন, তারেক রহমান, কিন্তু তিনি চাননি। তিনি দীর্ঘ 17 বছর 18 বছর তিনি দেশের বাইরে ছিলেন, এবং কোনো বেনিফিশিয়ারি হন নাই বা বেনিফিশিয়ারি হতেও চান নাই। তো এই যে তারেক রহমানের ভিতরে যে চরিত্রটা বসবাস করেছে, এই চরিত্রটা সামনের দিনে কতটা ঠিক থাকবে বলে আপনার মনে হয়? দেখেন, তারেক রহমান সাহেব বিগত সরকারের সময় যখন বিএনপি ক্ষমতায় ছিলেন, তখন উনি যখন টুঙ্গিপাড়ায় যায়, তখন উনি কিন্তু বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। রাইট। উনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে, সেটাই কিন্তু একটা মেসেজ। কিন্তু বহিঃশক্তি চায় না যে বিএনপি আওয়ামী লীগ মিলে দেশটাকে আগাক। বহিঃশক্তি কিছু আছে, কিছু দেশ আছে, কিছু কালপিট আছে। আসলে কালপিট বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? কালপিট কারো নাম বলতে চাচ্ছেন? যারা আমাদের দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে এবং দুই দলের মাঝখানে যে একটা আস্থাহীনতা সৃষ্টি করেছে, মানুষকে ভোট থেকে দূরে রেখেছে, মানুষকে মৌলিক অধিকার থেকে দূরে রেখেছে, তারাই এগুলো করছে। আপনি দেখতে পারবেন একটা ছবি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আসে, যে জনাব তারেক রহমানের বিয়েতে একপাশে বেগম খালেদা জিয়া, একপাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো ওই যে আবার দেখবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা একসাথে বসে কি হাস্যোজ্জ্বল ভাবে কথাবার্তা বলছে, তারা সুন্দর কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু তাদের তো মিসলিড করা হচ্ছে, এবং বিভিন্নভাবে বিশ্বের শক্তি যারা আছে, এই দুটো দলের ভেতরকার সম্পর্ক নষ্ট করে এতটা তিক্ত পর্যায়ে নিয়ে গেছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান সাহেবের নাম জড়িয়ে দিয়েছে। এখন 21শে আগস্টের তারেক রহমান সাহেবের যে নাম জড়িয়ে দিল, এরপর থেকে শুরু হলো এই বিভাজনের রাজনীতি, একজন আরেকজনের কে প্রতি জিরো টলারেন্সের অপরাজনীতি শুরু হলো। তারেক রহমান কি আসলেই জড়িত 21শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটি হয়েছে? বা আপনার কি মনে হয় যে আমরা দেখেছি যে মুফতি হান্নান সাক্ষ্য দিয়েছেন তারেক রহমানের বিপক্ষে, কিন্তু পরবর্তীতে তাকে আবার, দেখুন, এটা তো বিচার বিভাগীয় বিষয়, সে ব্যাপারে আমাদের মন্তব্য করা ঠিক না। কিন্তু আমরা যতটুকু তারেক রহমান সাহেবকে চিনি কিংবা তার কাছে প্রত্যাশা রাখি, যে আমরা আশা রাখবো যে উনি জড়িত না। এবং আমি এটা রাজনৈতিকবিদরা হলফ করে বলবে যে আমার নেতা জড়িত না, তো আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এটা বলতে পারি না। আমরা ডিসিশন দেওয়ার কেউ না। ডিসিশন দিতে পারে কোর্ট, ডিসিশন দিতে পারে জনগণ। কিন্তু আমরা আমাদের মেধা বুদ্ধি কিংবা আমাদের অভিজ্ঞতা থেকে যদি আমরা বলতে পারি যে এমন নেক্কারজনক কাজ ওনাকে দিয়ে হয়তো সম্ভব না, কিন্তু হয়তো কেউ এখানে একটা কার্ড খেলে গিয়েছে, যে বহির্বিশ্বের কোনো শক্তি এখানে এই দুই দলের মাঝখানে বিভাজন সৃষ্টি করে বাংলাদেশকে টেক ওভার করার জন্য, বাংলাদেশকে চিরটা দিন দাসত্বের কবলে রাখার জন্য সেই 21শে আগস্টের পটভূমি রচনা করেছে, যে একটা 21শে আগস্ট ঘটালে এই বিএনপি আওয়ামী লীগের মধ্যে বিভাজন সৃষ্টি হবে এবং সারা জীবন বাংলাদেশকে তারা দাসত্বের শেকলে আবদ্ধ করে রাখবে। নির্ভর, আমরা এই আমাদের যে ফেসবুক লাইভটি, এটির একেবারে শেষ পর্যায়ে আমি শেষ করব তারেক রহমানের 31 দফার একেবারে 22 নম্বর যে দফাটি, সেখানে তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের প্রতি তার একটা সম্মান রয়েছে, যেটা তার পিতাও কিন্তু মহান যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, যেই নামটি বিক্রি করে তারেক রহমান একটা ব্র্যান্ড হতে পারতেন, কিন্তু তিনি কিন্তু কখনোই তার বাবার নাম বিক্রি করে কোনো কিছু করেননি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন না। এই যে তার রক্তে কিন্তু শহীদ জিয়ার রক্ত প্রবাহ। উনি কখনো বলেন নাই যে আমি শহীদ জিয়ার ছেলে, আমি স্বাধীনতার ঘোষকের ছেলে, আমার বাবা দেশের জন্য এই করেছে সেই করেছে। এগুলো আমার মানে যে করে তার কি বলা লাগে? মানুষই তো বলে, আপনি বলেন, আমরা বলি, আমাদের পরবর্তী জেনারেশন বলবে। যত চাপাই দিবেন, পাঠ্যপুস্তকে লিখে দিবেন, তারেক রহমান বারবার বলতে থাকবে
আগের নেত্রীর মতো, যে আমার বাবার নাম যত বিক্রি করতে থাকবেন, তাহলে তারেক রহমানকে মানুষ একসময় বয়কট করে দিবেন? এটা একদম স্ট্রেট কথা, যে মানুষই তো বলবে তার জান। যে এই বিষয়টা যেটা বলছিলাম, যে উনি রেইনবো নেশন বলতে কি বুঝিয়েছে, যে রেইনবো নেশন হচ্ছে ধরেন একটা রেইনবো, একটা রং ধনু, একটা ধনু 7টা রং থাকে। তো এই রেইনবো নেশন, আমাদের রেইনবো নেশন বলতে বোঝাচ্ছে আমাদের 7 রঙের মানুষ থাকবে, 7 মতের মানুষ থাকবে, 7 ধর্মের মানুষ থাকবে, 7 চিন্তার মানুষ থাকবে, কিন্তু সবাইকে নিয়ে ঐক্য মতের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তারেক রহমান। আপনি চিন্তা করে দেখবেন যে 31 দফার মধ্যে 2 নম্বর দফাই হচ্ছে এটা, যে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা রেইনবো নেশন প্রতিষ্ঠা করা। 31 দফার মধ্যে 2 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এবং তার মধ্যে উনি একটা ডাক দিয়েছেন সবার প্রতি। সেটা হচ্ছে যে বিগত সময়ে 16 বছর বিএনপি কিংবা দেশের মানুষ যে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেটা যেন কন্টিনিউ না হয়। তাই প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি